সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিফট ইনচার্জ মহোদয় এবং আমাদের শ্রদ্ধেয় সম্মানিত প্রিন্সিপাল স্যার, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি মুনাফা অধ্যায় থেকে তোমাদের মুনাফা অধ্যায় থেকে চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটা হয়েছে তোমাদের অনুশীলনের 2.2। মুনাফা অধ্যায়ে দুইটা অধ্যায় রয়েছে, একটা হচ্ছে 2.1 আর একটা হচ্ছে 2.2। আমি 2.2 সম্পর্কে আলোচনা করব। তো 2.2 এর মধ্যে দুইটা কথা রয়েছে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর একটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। এখন চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফাটা আসলে কীভাবে হয়? চক্রকারে মানে প্রতি বছর পর পর কোনো কিছু আবার ফিরে আসাটাকে কী বলে? চক্রাকার বলি আমরা, তাই না? তাহলে আমরা যদি একজন আমানতকারী কোনো টাকা, একটা মনে করে একজন আমানতকারী 1000 টাকা ব্যাংকে রাখলো এবং ব্যাংক তাকে প্রতি বছর শেষে এই টাকার উপর 12% কী দিল? মুনাফা দিল। তাহলে দ্বিতীয় বছরে তার মুনাফা সহ মূলধনটা কত হলো সেটা আমরা একটু দেখি। তাহলে আমি বলেছিলাম আমানতকারী দিলে, একজন আমানতকারী কত টাকা রাখলো? 1000 টাকা ব্যাংকে রাখলো এবং ব্যাংক তাকে কত দিবে? 12% মুনাফা দিবে। হ্যাঁ, তাহলে আমরা সেটা কত আসে দেখো। তাহলে যদি আমানতকারী 1000 টাকা হয়, তাহলে 1000 এ 12%, এটা কত আসে? এত টাকা হবে আর কি। তাহলে আমরা যদি পরবর্তী লাইনটাকে করতে পারি কি, 1000 এ 12 শতকরা মানে কি 100/1, তার মানে নিচে দিব কত? 100, এত টাকা। এখানে দেখা গেছে যদি আমরা এটার সাথে এটা যদি কাটাকাটি করি, দুইটা শূন্য কেটে দিলে তখন কত থাকবে? আমাদের 10 থাকবে আর 12 থাকবে। 10 এর সাথে 12 গুণ করলে কত হয়? 120 টাকা হয়। তাহলে আমি বলেছিলাম যে 1 বছর পরে, এটা হচ্ছে তার একজন আমানতকারীর কত হয়েছে? মূলধন রয়েছে কত? আমানতকারী 1000 টাকা রেখেছে এবং ব্যাংক তাকে কত করে দিবে? 12% করে মুনাফা দিবে। তাহলে দ্বিতীয় বছরে তার কত হবে মুনাফা মূলধন? তা দ্বিতীয় বছরে মূলধন হবে তার প্রারম্ভিক মূলধনের সাথে এই বর্তমানের মুনাফাটাকে যোগ হবে। প্রারম্ভিক মূলধন ছিল কত? 1000। তাহলে 1000 যোগ 120, এত টাকা। তাহলে কত হবে? 1120 টাকা। তার মানে 1120 টাকা তার হবে কি? দ্বিতীয় বছরের মূলধন। এই দ্বিতীয় বছরের মূলধন এইভাবে প্রতি বছর হলে প্রতি বছর ঘুরবে, সেটাই হবে তার কি? চক্রবৃদ্ধি মূলধন হবে। তৃতীয় বছরে আবার এই টাকার সাথে তার কি ওই সুদটাকে যে মুনাফা দিবে সেটা যোগ হবে। এভাবে চক্রাকারে ঘুরলে এই মূলধনটাকে আমরা কি বলতে পারি? চক্রবৃদ্ধি মূলধন বলা হবে। আর চক্রবৃদ্ধি মূলধনের সাথে মুনাফা কোনটা বলে? এই চক্রবৃদ্ধি মূলধনের সাথে যেই হারে মুনাফা দেওয়া হবে সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। এখন তোমাদের বইয়ে আছে যে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে আসে। হ্যাঁ, এটা আমরা দেখব এখন। দেখুন তোমাদের বইয়ে এটা কিন্তু দেওয়া আছে, তোমাদের বইয়ের 21 নম্বর পৃষ্ঠা, চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কীভাবে হয়। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন যদি ধরি, আমরা জানি কি মূলধন যদি ধরতে হয় তাহলে আমরা কি ধরি? পি ধরি, তাই না? প্রিন্সিপাল, যেটাকে মূলধন বা আসল বলা হয়। তাহলে আমরা যে প্রারম্ভিক মূলধনটা ধরি প্রারম্ভিক মূলধন কি ধরবো? পি ধরবো। আর মুনাফার হার কত ধরবো? 8 ধরবো। আর প্রারম্ভিক মূলধন এবং মুনাফার হার 8 ধরবো। তাহলে আমাদের প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? প্রথম বছরান্তে
চক্রবৃদ্ধি মূলধন কত হবে আমাদের পি প্লাস, আমি বলেছিলাম যে আমাদের প্রারম্ভিক মূলধনের সাথে কি করবে, ব্যাংক যে মুনাফাটা দিবে তার গুণফলই হবে। এখন আবার প্রারম্ভিক মূলধন গুণন আর এখানে দেখতে হবে যে প্রারম্ভিক মূলধনের সাথে আমাদের ব্যাংক যেই সুদটা দিবে মুনাফা দিবে সেটা থেকে বের করে যেটা পাবো সেইটার সাথে আমাদের প্রারম্ভিক মূলটা কী হবে, যোগ হবে। তাহলে আমাদের কি হবে, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বের হয়ে যাবে। এখান থেকে দেখো আমাদের কি হবে, পি কমন যাতে, পি কমন গেলে এখানে পি নিয়ে আসছি, তাহলে কত এক থাকবে, এক যোগ কত আর, তাহলে এটাই হচ্ছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এটাই হচ্ছে তার। তাহলে আমরা যদি দ্বিতীয় বছরান্তে বলি, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বলবো যে তার প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত ছিল, পি ইন্টু 1 প্লাস আর, সেটা লিখবো আমরা কি, আমরা জানি মুনাফা যোগ কত আসল। তাহলে এখানে তার আসল কত ছিল, প্রথম বছরান্তে কত ছিল, পি ইন্টু 1 প্লাস আর দিব আমরা, পি ইন্টু 1 প্লাস আর দিব, সেটার সাথে যোগ হবে কি আমাদের আসলে কত পার্সেন্ট, আসলে ইন্টু আর পার্সেন্ট, এইভাবে চলে আসতেছে। তাহলে আমাদের এখান থেকে দেখো যদি আমরা পি ইন্টু 1 প্লাস আর কমন নেই, পি ইন্টু 1 প্লাস আর কমন নেই, তাহলে কি হবে, তাহলে আমাদের কি থাকে, পি ইন্টু 1 প্লাস আর কমন থাকলে আমাদের থাকলো যে এখানে কি এইটা তো কমন নিয়ে ফেলাম, এক যোগ আর থাকলো। তাহলে আমরা এটাকে লেখা যায় পি ইন্টু 1 প্লাস আর, দেখো এখানে সূচক কত, এখানে এক এখানে এক, টোটালি কত 2। তাহলে আমাদের দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলো পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি বলি তাহলে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, শুধু আমরা এই সূচকের জায়গায় কি হবে, সূচকের জায়গায় আমরা n বসিয়ে দেবো, পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের যত বছর যাবে তত বছর আমাদের মূলধন বের করার জন্য আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি হলো, এটা আমরা তো পেয়ে গেলাম কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। এখন চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা কীভাবে বের করব, চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তো আমরা যাবো চক্রবৃদ্ধির মুনাফা কত, সূত্রটা কি জানি, চক্রবৃদ্ধির মুনাফার সূত্র জানি, মূলধনের সূত্রটা জানি যে পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n, আর প্রারম্ভিক মূলধন কত ধরি আমরা সবসময় পি ধরি, তাই না, তাহলে পি, এটাই হচ্ছে তোমাদের কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তার মানে চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটা বাদ দিলে কি পেয়ে যাবো আমরা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা পেয়ে যাব। তাহলে এই দুইটা সূত্রই তোমাদের এই অধ্যায়ের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এখন আমরা চলো একটা অঙ্ক করি। তোমাদের বইয়ের 27 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটা আমরা দেখি করতে হবে। 7 নম্বর অঙ্কটা বলেছে বার্ষিক 10% হার মুনাফায়, 7 নম্বর বইয়ের যে বার্ষিক 10% মুনাফায় কত টাকা, 8,000 টাকার 3 বছরের, 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা আসে যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়। একটু আগে তোমরা চক্রবৃদ্ধি মূলধন সূত্র পেরেছো যে
শিখেছো যে চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি সমান সমান পি ইন্টু 1 + r হোল পাওয়ার n। তাহলে আমরা এখন লিখবো দেওয়া আছে, এখানে আমরা কি কি দেওয়া আছে, দেওয়া আছে এটাকে বলি, এটুককে বলি আমরা কি মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, তোমরা প্রথম অধ্যায়ে শিখেছো যে 2.1-এ যে আই সমান সমান পি আর এন, সেখানে আইকে বলা হয় ইন্টারেস্ট মানে মুনাফা, পিকে বলা হয় মূলধন বা আসল, তা এনকে বলা হয় সময়, আর কি আরকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি মুনাফার হার। মুনাফার হারকে আমরা জানি কি আর দ্বারা প্রকাশ করা, আর ইকুয়াল কত আমাদের 10%, 10% আর কি 10%, 10। তাহলে আমাদের শতকরা জানি, আমরা জানি 10 100/1, তো আমরা কি লিখতে পারি, এটা নিচে আমরা 100 লিখতে পারি। এটাকে যখন কাটবো তোমরা জানো 100কে একদিকে করলে কাটাকাটি যখন ক্যালকুলেটার ইউজ করবে তখন কি 10কে যখন 100কে 10 দিয়ে বা 10কে 100 দিয়ে ভাগ করবে তখন কি 0.1 আসবে, 0.1 আসবে। তাহলে আমাদের মুনাফার হার পেলাম আমরা 0.1। তাহলে নেক্সট আবার আছে বলেছে মুনাফার 8,000 টাকায়, 8,000 টাকা। তাহলে এটা তোমার হচ্ছে প্রারম্ভিক মূলধনটা। তাহলে মূলধনটা কত, মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি সমান কত 8,000 টাকা। তারপর রয়েছে যে সময় 3 বছর, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে সময় এন ইকুয়াল 3 বছর। আচ্ছা, তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, যে এখন আমরা লিখব যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানি। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি আর কি, সি দ্বারা। তাহলে সি ইকুয়াল পি ইন্টু 1 + r হোল পাওয়ার n। তাহলে এখানে আমরা যে মানগুলো বসাই, আমরা জানি আসল কত 8,000, তাহলে 8,000 যদি বসাই তাহলে আমাদের এ যোগ আমাদের মুনাফার হার ছিল কত, মুনাফার হার ছিল 0.1, তা আমরা 0.1 বসাবো। এখন দেখা গেছে এখানে এন হচ্ছে আমরা কত সময় জানি, এন সময় এখানে কত আমাদের সময় হচ্ছে 3 বছর, তাহলে 3 লিখবো আমরা। নেক্সট লাইন আমরা করতে পারি যে সমান 8,000। এখন এখানে দেখো আমরা ব্র্যাকেটের কাজটা আগে করবো। এখানে ব্র্যাকেটের কাজের মধ্যে হচ্ছে 1 + 0.1, তাহলে 1 + 0.1কে করলে কত 1.1ই হয়। এখানে কত ঘাত কত আমাদের 3, তাহলে আমাদের এই 8,000 গুণন, তোমরা এখন ক্যালকুলেটর ইউজ করতে পারো। এখানে কত 1.3 কয়বার রয়েছে, 3 বার। তাহলে আমরা দেখি একটু ক্যালকুলেটর ইউজ করে 1.3 বার যদি আমরা ইউজ করে দেখো 1.1 গুণন 1.1 গুণন 1.1 আসবে কত, আসবে 1.331 আসবে। কত আসবে 1.331। এখন এই 1.331-এর সাথে আমরা কত গুণ করব, 8,000 গুণ করে দিব। দাও 8,000 গুণ করে দাও, কত আসলো 10,648 টাকা, 10,648 টাকা, 10,648। এইটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং চক্রবৃদ্ধি, আমাদের কোশ্চেনটা বলেছিল যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, তো আমাদের অঙ্কটা হয়ে গেছে। চক্রবৃদ্ধি মূলধন কত 10,648 টাকা গেল।
এইভাবে তোমরা কি করতে হবে, যদি এই অঙ্কটার মধ্যে আমরা বলতাম যে চক্রবৃদ্ধি মুনাফাটা কি, তাহলে তোমরা কি করতে একটু চেঞ্জ, শুধু এইখানে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল পাওয়ার এন মাইনাসটা মাইনাস দিয়ে আমরা কি প্রারম্ভিক মূলধনটা বাদ দিলে আমাদের কি হয়ে যেত, চক্রবৃদ্ধি মূলধন বের হয়ে যেত। তাহলে কি এখান থেকে আমরা কি করা যায়, চক্রবৃদ্ধি মুনাফা বের করা যেত। সো এইভাবে তোমরা করবা। দেখো পাশে একটা সৃজনশীল আছে, আমরা সৃজনশীলের মধ্যে দেখো তোমাদের এখানে মূলধনে বের করতে বলছে, আবার একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তোমরা এখানে তোমাদের বইয়ের মধ্যে যে আরও কতগুলো অঙ্ক আছে না, যেমন ধরো দেখো তোমাদের বই দেখবা যে 9, 10, 11, 9, 10 তারপরে 8, এই অঙ্কগুলো কিন্তু এইটার ভিতরে আছে, এই যে সৃজনশীলটা আছে না, এই সৃজনশীলের ভিতরে আছে। তো সো আমরা এই সৃজনশীলটা করলেই তোমরা কি অঙ্কগুলো সমাধান করতে পারবা। আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে আমরা সৃজনশীলটা সমাধান করি। আচ্ছা তাহলে একই হারে চক্রবৃদ্ধি মুনাফার সৃজনশীলটা হলো যে উদ্দীপকটার মধ্যে লেখা আছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায়, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে কত, 19,500 টাকা। এই সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূল একই কথা, সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূল একই কথা। তাহলে একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরে সবৃদ্ধি মূল হচ্ছে 19,500 টাকা এবং এখানে আরেকটু হবে 2 বছরান্তে, এখানে হবে 2 বছরান্তে সবৃদ্ধি মূল। তোমাদের বইয়ের লেখা আছে, বইয়ের সৃজনশীল নাম্বার 13, যে বইয়ের লাস্টের যে বিয়েটা আছে, যে উদ্দীপকটা আছে যে একই হারে চক্রবৃদ্ধি মুনাফা কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে 20,280 টাকা, তাই তো। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। খ নাম্বার হচ্ছে মূলধন নির্ণয় করো, আর গ নাম্বার হচ্ছে যে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখো এখানে মুনাফা নির্ণয় করতে বলছে, কিন্তু এই অধ্যায়টা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার অধ্যায়, এবং কোন মুনাফাটা নির্ণয় করেছে তা আমরা জানি না। এর জন্য আমরা কি করব, 2টা সূত্র লিখে দেবো, সরল মুনাফার সূত্র লিখবো, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা লিখে দিব। আর তাহলে আমরা দেখো ক নাম্বার উত্তরটা, ক বলেছে যে প্রথম কোশ্চেন হচ্ছে মুনাফা নির্ণয় সূত্র। তা আমরা কি বলেছিলাম যে আমরা দুইটাই করবো, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার 2টা সূত্রে লিখে দেবো। তা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি জানায়, চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস পি, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এখন আমরা যদি দ্বিতীয় বলি সরল মুনাফাটা কি, সরল মুনাফা সমান আই ইকুয়াল পি আর এন, যেখানে পি হলো মূলধন বা আসল, তারপরে আর হলো মুনাফার হার, তারপরে এন হলো সময়, আর কি বাকি আছে, আই হলো মুনাফা। ঠিক আছে, তাহলে মুনাফা নির্ণয় 2টা সূত্র আমি লিখে দিই, একটা হলো সরল মুনাফা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে কয়ের উত্তর আমাদের হয়ে গেল। এখন খ বলেছে মূলধন নির্ণয় করো। আমরা জানি মূলধনকে কি দ্বারা প্রকাশ করে, পি দ্বারা প্রকাশ করা হয়, মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা যদি এখন বলি যে একই হারে চক্রবৃদ্ধি মুনাফার কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূলধন কত, সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল একই। আমরা প্রথমে সূত্রটা লিখে নেব, খ যখন করব তখন প্রথমে সূত্র লিখব যে আমরা জানি চক্রবৃদ্ধি
মূলধন। মূলধনের সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি জানি আমরা? পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। তাহলে ওরা বলেছে যে দেখো প্রথমে উদ্দীপ যে প্রথম বছরান্তের সববৃদ্ধি মূল কত হবে। তো প্রথম বছরান্তের সববৃদ্ধি মূলের সূত্রটা আমরা জানি কি? আমরা যদি লিখি যে প্রথম বছরান্তে আমরা সববৃদ্ধি মূলে লিখি, সববৃদ্ধি মূল কি হবে? পি ইন্টু 1 প্লাস আর। প্রথম বললে তো আমাদের সূচকে এন এর জায়গা কত হবে? 1 হবে, সময় এখানে 1 দিচ্ছি, তাহলে এটা থেকে কি লেখা যায়? আর লেখা যায়। তাহলে আরেকটা বলেছে যে দ্বিতীয় বছরান্তে আমাদের কত হবে? দ্বিতীয় বছরের সববৃদ্ধি মূলের সূত্রটা কি আসে দেখো। দ্বিতীয় বছরান্তে সববৃদ্ধি মূল পি ইন্টু 1 প্লাস আর, ওই যে এখানে এন এর জায়গায় কত হবে? দ্বিতীয় যেহেতু বছরান্তে তাহলে কত হবে? 2 হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রথম বছরান্তে সববৃদ্ধি মূল হবে পি ইন্টু 1 প্লাস আর, আর দ্বিতীয় বছরান্তে সববৃদ্ধি মূল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার। তোমাদের প্রথমেই আমি কিভাবে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা গঠন হয় সেটা একটা ব্যাখ্যা দিয়েছিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি শর্ত মত, যখন বলেছে প্রথম বছর সববৃদ্ধি মূল বলেছে কত? 19,500, এটা একটা শর্তের আসে প্রশ্নমতে লেখা যায়। এবং দ্বিতীয় বছরান্তে কত? 20,280 টাকা। এটা আমরা লিখতে পারি যে প্রশ্নমতে 1 প্লাস আর আমাদের প্রথম বছর 19,500 টাকা, 19,500 টাকা। আচ্ছা, এটাকে যদি আমরা সমীকরণ 1 দিই, তারপরে বলেছে যে দ্বিতীয় বছরান্তের সূত্র কত? পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার 2। এটা কত? 20,280, 20,280। এটা সমীকরণ আমরা কত দিব? 2 দেব। সমীকরণ আমরা 2 দেব। এখন দেখা যাক যে আমরা দেখো এখানে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, এখানে 20,280, আর পি ইন্টু 1 প্লাস আর 1 নং সমীকরণ 19,500, কোনটা বড়? 2 নং সমীকরণ বড়। তাহলে যে আমরা যদি 2 নং থেকে 1 নং ভাগ করে দিই, দেখো তখন পি পি কাটা যাবে, আর এখান থেকে 1 প্লাস আর 2টা ছিল, একটা চলে যাবে। দেখো একটু কীভাবে করা যায়। তাহলে আমরা লিখলাম 2 নং পাই। তাহলে কি হবে? আমাদের এবার ভাগ করব যে প্রথমে আমরা লিখব পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, তারপর লিখব পি ইন্টু 1 প্লাস আর সমান, আমরা প্রথমে কোনটা লিখেছিলাম? 2 নম্বর সমীকরণটা লিখেছিলাম। 2 নম্বর সমীকরণটা আমরা লিখব 20,280, আর তারপরে কত? 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ ছিল 19,000 কত? 500। তাহলে এখানে দেখো আমাদের নেক্সট লাইন যদি আমরা করি, তাহলে দেখো যে এই যে উপর নিচে আমরা জানি কাটা যায়, তাহলে এখানে পি পি কাটা যাবে, আর এখানে দেখো 1 প্লাস আর কয়টা? এখানে 2টা, আর নিচে আছে কয়টা? একটা। তাহলে উপরটা বড়, তাহলে আমাদের কি থাকবে? আর একটা 1 প্লাস আর থাকবে, 1 যোগ আর কি 1 যোগ আর থাকবে। এটা সমান আমরা কাটাকাটি করবো। কাটাকাটি করলে কত হয় দেখো, যে আমরা যদি এটাকে 10 দিয়ে কাটি বা 195 কত হয়? এটা 195 দিয়ে করলে আমরা ক্যালকুলেটর ইউজ করি। হ্যাঁ, যে 20,280 ভাগ 195, বিশ হাজার 280। ভাগ হবে
আমরা যদি এখানে করি তাহলে কত হবে আমাদের, এটা করলে নিচে হবে 100 আর এটা হবে, ওটা দিয়ে করলে আমাদের 195 দিয়ে ভাগ করে 104 আসবে। তোমাদের ক্যালকুলেটার আমরা করলাম 104। তাহলে নেক্সট লাইন কি হবে, বা 1 প্লাস আমরা যদি এখানে আর রাখি তা আর ইকুয়াল কত হলো 104, নিচে হলো 100, আর 1টা পাশে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, বা আর ইকুয়াল কত হয় 100 লসাগু আসলো, 100 লসাগু আসলে কত 104 মাইনাস এটার সাথে এটা গুণ হয়ে যাবে, 100-র সাথে 1 কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 100 একে 100 হয়ে গেল। তাহলে বা আর ইকুয়াল দেখো 104 থেকে 100 চলে গেলে কি থাকবে 4 থাকবে, তাহলে 4 হলে আমাদের নিচে গেলো 100 হয়ে গেল না। বা আর ইকুয়াল 4 একে 4, 4 4 4 25 100। তাহলে আমরা এই মানটা কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসাবো, যে আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তা আর এর মানটা 1 নং সমীকরণে বসাও। তা আর এর মানটা আমাদের 1 নং সমীকরণ ছিল যে পি ইন্টু 1 প্লাস আর কত ছিল 19,500 ছিল। আমাদের 1 নং সমীকরণ ছিল পি ইন্টু 1 প্লাস আর 19,500, তাই না? তো এখানে আমরা আর এর মানটা আমরা বসাবো, আর এর মানটা কত ছিল, বা পি ইন্টু 1 প্লাস আর এর মানটা বসালাম 19,500, আমাদের আর এর মানটা বসালাম। তাহলে আমাদের এখানে 19,500, তাহলে নেক্সট আমরা করব কি হয় দেখো, এখানে তা পি যদি হয় তাহলে 25, আমাদের 25 লসাগু হলে কি হবে, 25 একে 25 যোগ 1, তাহলে কত 19,500, বা পি ইন্টু আমাদের এখানে কত 26/25 ইকুয়াল কত 19,500, বা এখানে যখন আমরা জানি বাম পক্ষে যখন গুণাকারে থাকে সেটা কি তখন এই যে ভগ্নাংশে গুণ হয়ে কি হয়ে যায় উল্টে যায়, লব হরে যায়, হর লবে চলে আসে। তাহলে আমরা কি পি সমান এখানে 19,500, এই ভগ্নাংশটা যখন ডান পক্ষে যাবে তখন গুণাকার হবে, গুণাকার হয়ে সেটা কি উল্টে যাবে, তো উপরে চলে যাবে কত 25, নিচে আসবে কত 26। আমরা আবারও এটা গুণ ভাগ করব কত 19,500 ভাগ 26 কত 750, পি ইকুয়াল এটা কাটলে কত হয় 750 হয়, তো 750 গুণন 25 কত হয়, বা লাস্টের লাইন লিখবো। সুতরাং পি ইকুয়াল এখন 750কে আমরা 25 দিয়ে গুণ করবো, গুণ 25, 18,750, আমাদের হলো 18,750। তাহলে আমাদের মূলধন কত বের হলো, মূলধন আমাদের বের হলো 18,750, মূলধন 18,750 টাকা। আচ্ছা, এখন গ নাম্বারে দেখো বলেছে যে একই হার মুনাফায় উক্ত মূলধনের জন্য 3 বছরের পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তা আমাদের একই হার মুনাফা, আমরা তোমাদের খেয়াল আছে কিনা যে প্রথম খ নাম্বারে আমাদের হার মুনাফাটা কত পেয়েছি, কত দেখো, গ নাম্বারটা করবো এখন। যে গ নাম্বারের মধ্যে আমরা লিখবো যে খ হতে পাই, খ হতে পাই যে ক্ষয়ের মধ্যে কি লেখা আছে, যে আমরা দেখলাম যে মুনাফার হার কত ছিল, মুনাফার হার আর ছিল কত 1/25, এটা ছিল।
এখন আমাদের ক্ষয়ের মধ্যে আরেকটু অংশ বলেছে যে এইখানে বলেছে একই হার, তাহলে আমরা কি নিয়ে আসলাম, মুনাফার হারটা নিয়ে আসলাম, আর ইকুয়াল 1/25 আর উক্ত মূলধন কত ছিল, মূলধন ছিল মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তো পি সমান 18,000 কত 750 টাকা। আচ্ছা, তাহলে এখন বলেছে যে সময়টা লিখবো, সময়টা কত 3 বছর। আচ্ছা, তারপর বলেছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা, তাহলে আমরা সরল মুনাফার সূত্রটা আমরা জানি কি, আই সমান পি আর এন। হ্যাঁ, তো আমরা এটা লিখবো, এখন বের করবো, আমাদের এই মানগুলো লাগবে। কিন্তু আমরা প্রথমে এখানে বলছি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা বের করতে বলছে, তাহলে আমরা আগে সরল মুনাফাটা বের করব, তারপর চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব, তারপর ওইখান থেকে কি আমরা বিয়োগ দিয়ে দিলে কি হয়ে যাবে, আমাদের পার্থক্যটা বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে লিখবো সরল মুনাফা। সরল মুনাফা আমরা জানি কি, আই সমান পি আর এন। তাহলে আমাদের পি কত ছিল, পি তো হচ্ছে আমাদের 18,750 গুণন আর হচ্ছে 25/1, আর এন হচ্ছে আমাদের 3, এন হচ্ছে আমাদের 3। তাহলে আমরা নেক্সট লাইন যেটা করব, 18,750কে ভাগ করবো আমরা 25 দিয়ে, তো আমাদের কত আছে 750 আসে, 750 গুণ 3। তাহলে 750কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 2,250 টাকা, 2,250 টাকা চলে আসলো। তাহলে আমরা কি পেলাম, আমরা সরল মুনাফা পেলাম। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানো যে পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস পি। তার মানে কি, চক্রবৃদ্ধি মূলধন থেকে কি করবে হবে, আমাদের প্রারম্ভিক মূলধন বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। তাহলে আমরা লিখবো এখন আবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস পি। আচ্ছা, তাহলে আমাদের মূলধনটা কত ছিল, মূলধনটা ছিল যে 18,750 1 প্লাস আমাদের মুনাফার হারটা কত ছিল, মুনাফার হার ছিল 25/1, আর সময় কত, এখানে সময় হচ্ছে 3 বছর যেহেতু বলেছে, তো সময় 3 মাইনাস এখন এই যে পিটা, ওই যে আমাদের প্রারম্ভিক মূলধনটা কত ছিল 18,750টা বাদ দিয়ে দেবো। এখন আমরা এখানে আগে কিসের কাজ করবো, ব্র্যাকেটের কাজ করবো। আগে ব্র্যাকেটের কাজটা হচ্ছে যে 18,750, তো ব্র্যাকেটে দেখো এখানে আমরা লসাগু যদি 25 নেই তাহলে কত হবে, এটার সাথে এটা গুণ করলে কত হবে, 25 × 25, আর এই 25 সাথে 25 কী হয়, প্রথমে কি হয়, ভাগ হয়, তারপরে 25 সাথে 25 গুণ করলে ভাগ করলে আমাদের 1 হয়। তাহলে 1 হলে উপরে লবে আছে 1, তো 1 1 কত হবে, 1ই হবে, উপরে 3 মাইনাস 18,750। আমাদের এই 2250টা মনে রাখতে হবে। হ্যাঁ, তো নেক্সট লাইনটা আমরা যদি করি যে 18,750 এখানে হবে কত, 25 × 26/25, উপরে হচ্ছে কত আমাদের 3 মাইনাস 18,750। তাহলে 18,750 এটা কাজ করলে কত হবে, আমাদের 26/25 যদি কাজ করি আমরা 26/25 1 পয়েন্ট কত আসবে, 1.04, 8,750 ইকুয়াল। এখন 1.04 কয়বার দিতে হবে, আমাদের 3 বার দিতে হবে, যে 18,750 গুণন আমরা আগে কী করতে হবে, যে এই
এই শর্তটার কাজ করতে হবে, ব্রেকেটটার কাজ করতে হবে। 1.04 তিনবার দিতে হবে, তাহলে কত হবে 1.04 গুণন 1.04 গুণন 1.04 ইকুয়াল গুণন 1.04 ইকুয়াল আমাদের আসছে কত 1.124864 মাইনাস 18,750। এই এখন আমরা এখানে কিসের কাজ করব? আগে আমরা এখানে আগে গুণের কাজ করব। এখানে যে গুণের কাজ করি তাহলে আমাদের গুণ হচ্ছে, আমাদের মূলধন হচ্ছে 18,750 গুণন 18,750 ইকুয়াল তো কত হয়? আমাদের আসে 21,000 এটার থেকে আমরা 18,750 বাদ দিব। তাহলে এই আমাদের এইটার সাথে এটা গুণ দেওয়ার পর আমাদের 21,091.2 আসছে। তারপরে আমরা এর থেকে কি করব? এই মূলধনটা বাদ দিয়ে দেবো, 18,750 বাদ দিয়ে দেবো। কত আসলো? তা আমাদের আসবে 2,341.2। এটা হচ্ছে আমাদের কত? চক্রবৃদ্ধি মুনাফা চলে আসছে। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তো লাস্টের যে লাইনটা, আমাদের লাস্টে একটা লাইন করলে আমাদের অঙ্কটা শেষ। তো লাস্টের লাইনটা আমরা লিখবো যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। দেখো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বেড়েছে কত? 2,341.2। আর আমাদের সরল মুনাফা ছিল কত? 2,250। কোনটা বড়? অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফাটা বড়। তা বড় থেকে ছোট আমরা বিয়োগ করে দেব। 2,341.2 থেকে আমরা কত করব? 2,250 করব। তো কত আসবে আমাদের? যেটা আমরা বিয়োগ করি তাহলে কি আসবে? 2,250 আমাদের আসবে 91.2 টাকা। 91.2 টাকা। এটি আমাদের কি উত্তর? উত্তর আচ্ছা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়টা 2.2 অধ্যায়টা করার জন্য আমাদের দুইটা সূত্র একটু ফলো করতে হবে। এক নাম্বার হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এই দুইটা সূত্র ভালো করে তুমি আয়ত্ত করতে পারলে ইনশাল্লাহ। আর যদি যে বীজগণিত প্রতীকগুলো আছে সেগুলোর সঙ্গে ভালো ধারণা থাকে, সেটা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক তোমরা ভালো করে করতে পারবা। আজ আর নয়, তোমরা ভালো থেকো আর আমাদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থেকো। আসসালামু আলাইকুম।